এসো না এতটা কাছে, রাতের পেয়ালায় কি জাদু আছে। এসো না এতটা কাছে, রাতের পেয়ালায় কি জাদু আছে। দেখো না চোখে চোখ, দেখো না। জানাবো সবাইকে অনেক 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 ওয়েলকাম যারা আছেন এই মুহূর্তে রেডিও সাইকেল বিডি.com এর সাথে। শুরু জানাচ্ছে বাংলাদেশ সময় 7:30 আর সকল বন্ধুদেরকে সবার প্রথমেই জানাবো একটু দুঃখ প্রকাশ করবো যে সময়ের জন্য আসলে আসার পথে আপনারা জানেন যে অনেক ধরনের সমস্যার কারণে মাঝে মধ্যে কিছুটা সময় এদিক সেদিক হয়ে যায়, আজকেও তাই হয়েছে। তবে সেই দুঃখটা আপনারা কিছুক্ষণের মধ্যেই ভুলে যাবেন, কারণ আজকে আমাদের সাথে জানেন যে অনেক 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 স্পেশাল একটা শো আজকে আছে। আর দিনটি হচ্ছে আমাদের জন্য অনেক অনেক বেশি আনন্দের। আজকের দিন রেডিও সাইকেলের জন্মদিন আমরা উদযাপন করছি। আর এই চমৎকার এই সুন্দর ক্ষণে আমাদের সাথে আছে এমেজুলিল অনন্ত এবং আমাদের সাথে আছে বর্ষা। তাদের সবাইকে রেডিও সাইকেল বিডি.com এ সবার আগে ওয়েলকাম জানাবো। হ্যালো, কেমন আছেন আপনারা? হাই, আমি অনন্ত, ভালো আছি এবং অবশ্যই আপনারা ভালো থাকবেন। এবং রেডিও সার্কেলের আজকে অ্যাকচুয়ালি আই থিঙ্ক 3 ইয়ার্স আমরা শুরু করতে যাচ্ছি। কংগ্রেচুলেশন রেডিও সার্কেল। অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের দুজনকে পেয়ে আমাদের সবারই অসম্ভব ভালো লাগছে। সবার প্রথমে এর জন্য আমাদের রেডিও সাইকেলের পরিবারের পক্ষ থেকে, আমাদের গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাবো আমাদের আড্ডাতে। আর আজকে আপনাদের সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা যত ভক্ত আছে তারা সবাই আপনাদের কাছে অনেক অনেক প্রশ্ন জানতে চাইবে, আপনাদের সম্পর্কে জানতে চাই অনেক কিছু, সেগুলো আমরা আমাদের আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে জানাবো সকল বন্ধুদেরকে। আসলে ছোটবেলা থেকেই যদি দেখে আসি তাহলে আমার লাইফটা ছিল সাকসেসফুল লাইফ, এটা আমি বলতে পারি। কারণ ছোটোবেলা থেকেই খুব রেস্ট্রিকশন নিয়ে মানুষ হওয়া আমাদের ফ্যামিলিতে। কারণ ছোটোবেলাতেই আমি যখন আমার 5 ইয়ার্স ওল্ড আমি তখন আমার মাকে হারাই। আচ্ছা, তারপরে আমি এবং আমার বড় ভাইয়ের সাথে আমার হচ্ছে 11 ইয়ার ডিফারেন্ট। আমি 11 ইয়ার ছোটো ওনার থেকে। ওকে, তখন আমাদের আসলে ছোটোবেলাটা এমনভাবে কেটেছে, বাবা তো ব্যবসা নিয়ে বিজি থাকতেন। এই মানে আমাদের আসলে সময় কাটানো, ফ্রেন্ড সার্কেলকে নিয়ে সময় কাটানো, তারপরে পড়াশোনার বাইরে বেশি বেশি খেলাধুলা করা বা একটু ফ্রেন্ডদের সাথে আড্ডা মারা, এগুলি আসলে আমার জীবনে খুব কমই হয়েছে। আচ্ছা, তারপরে তো পড়াশোনার পরে তো ব্যবসা, এগুলো নিয়েই বিজি। আসলে মুভি করাটা আমার আসলে ছোটবেলাতে থেকে কোনো ইচ্ছা ছিল না। আচ্ছা, স্বপ্ন ছিল না, আমার স্বপ্ন ছিল না এটাই। আমার স্বপ্ন ছিল এটাই যে আমি বড় বিজনেসম্যান হব, এটাই ছিল আমার স্বপ্ন। বিজনেসম্যান হব, এটা ছিল স্বপ্ন। আর বড় বিজনেসম্যান হব যখন বিজনেস শুরু করি তখন ছিল আমার স্বপ্ন যে আমি বড় একজন বিজনেসম্যান হব। আর যেটা মুভি করার স্বপ্ন বা মুভি কেন করলাম সেটা হচ্ছে দর্শকদের অবশ্যই একটা কিউরিসি থেকে যায়, যেহেতু ওনার স্বপ্নটাই ছিল একজন বিজনেসম্যান হওয়া, তারপরে বিজনেসের পরে বড় বিজনেসম্যান হওয়া, তাহলে উনি মুভি করলেনই বা কেন? সেই কোশ্চেনটা ক্লিয়ার করার জন্য আমি এখন মানে আমার ডিটেলসটা বলতে হচ্ছে। আচ্ছা, রেডিওর যে সার্কেলটা আছে, টোটাল সার্কেলটাকে নিয়েই কথা বলে বোঝাতে হবে। ওকে, নো প্রবলেম, আমরা রেডিও সার্কেল আমি যখন ম্যানচেস্টারে ছিলাম, পড়াশোনা করতাম, তখনই আর কি মনের মধ্যে দাগ কাটতো যে বাংলাদেশের যে কালচারটা আমরা এখানে বসে পাচ্ছি না, তাহলে ইন্ডিয়ান মুভি দেখে যাচ্ছি, ইন্ডিয়ান মুভি। তাই তখন মনে হতো যদি আমাদের বাংলাদেশি মুভি সেটা যেমনই বানাক না কেন, যদি এইখানে আসতো, আমরা যদি দেখতে পারতাম এবং নিজেদের কালচার দেখতে পারতাম, নিজেদের দেশের মানুষগুলোকে দেখতে পারতাম। এটা আপনি জানেন যে দেশের বাইরে যখনই কেউ থাকবে তখন কিন্তু দেশের প্রতি তার টানটা বেড়ে যায়। আপনি দেখবেন যে আমাদের দেশে যদি কোনো ফরেনাররা আসেন, এখানে চাকরি করেন, হয় তার শখ করেই হোক অথবা ট্রেডিশন বললেন, তারা কিন্তু সেলোয়ার কামিজ পরে। আপনি সতে দেখবেন সেলোয়ার কামিজ পরবে, তারপরে কি বলে এটাকে আপনার শাড়ি পরবে, ফতুয়া পরবে, মানে খুব মজা করেই পরে। এবং আপনারা যেটা বাংলাদেশিদেরকে দেখবেন, আপনার বাংলাদেশি ফ্যামিলি দেখে অনেক ফ্যামিলি বিদেশে গিয়ে একটা ইয়াং মেয়েও বোরকা পরে, এটা আমি নিজে প্রুফ। মানে আমি দেখেছি প্রচুর। মানে যখন দেশ থেকে বেরিয়ে যায় তখন কিন্তু দেশের এক্সপেকটেশনটা বেড়ে যায় দেশের প্রতি, সেটা আমি বাইরে গিয়ে দেখেছি। এবং দেশের ধরেন আলু ভর্তাটাই ভালো লাগে ওইখানকার মানে ওয়েস্টার্ন খাবার, এটা কিন্তু প্রুফ। আমরা এটা আরো অনেক ভালো করে জানি, কারণ আমাদের আজকে যেমন সারা পৃথিবী থেকে সবাই শুনছে, তারা সেখান থেকে দেশের মানুষের প্রতি, দেশের প্রতি ভালোবাসাটা অনেক বেশি দেখায় সবসময়।
তা এই কারণেই আমার ওরকমই মনে হতো যখন আমি 2008-এ ডিসিশন নিলাম, ব্যবসাটা একটা ভালো জায়গায় পৌঁছালো। আচ্ছা, তা ডিসিশন নিলাম যে আমি যেই স্বপ্নটা মানে আমার ভিতরে যেটা ছিল যে বাংলাদেশের মুভি স্বপ্ন দেখতাম একদিন হয়তো বাংলাদেশে আমরা বিদেশে বসে দেখতে পারবো। তা আসলে তখন বাংলাদেশের মুভির অবস্থা আমি সেকেন্ড টাইম বলতে চাই না, এভরিবডি নোজ অ্যাবাউট দ্যাট, কোন অবস্থায় ছিল। অবশ্যই। তা আমি তখন চিন্তা করলাম যে একটু ভালো কিছু বানাতে হবে, আর ভালো কিছু বানাতে হলে অবশ্যই বাইরে যদি মানে এটাকে মানে এক্সপোর্ট করতে হয়, সরি ওকে, বাইরে যদি এক্সপোর্ট করতে হয় তাহলে আমাকে খুব ভালো কোয়ালিটির মুভি না বানালে এক্সপোর্ট করা যাবে না, কারণ হবে না। বাংলাদেশি মানুষের আশা থাকতে পারে বাট দেখানোটা হবে কোথায়। যারাই সিনেমা হল তারা হয়তো ইংলিশ ওনার, অথবা তারা হয়তো বা দেখা যাচ্ছে কোনো হলের ইন্ডিয়ান ওনারও আছে, তারা হয়তো আমাদের সহজেই মুভিটা নিতে চাবেন না। এই কারণে আমার আসলে এত বড় যুদ্ধটা। তবে যারা বাইরে আছেন তাদের জন্য আমি বলি যে আমি আসলে যেই চেষ্টাটা শুরু করেছি এটাতে আজকে আপনারাই জানেন এখন কোন পর্যায়ে আছে, বাকিটা আমি পরে বলবো। থ্যাংক ইউ। অবশ্যই, অনেক চমৎকার করে সবকিছু আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আর বর্ষা আপুর কাছেও সেম কোয়েশ্চেনটা থাকবে যে আপনার কি ছোটবেলায় স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে এত মানুষের পছন্দের নায়িকা হব, বা রূপলি পর্দা যেটাকে আমরা বলি, স্বপ্নে সেই পর্দাতে আমি অভিনয় করবো, এমন কি ইচ্ছে ছিল? ওকে, সর্বপ্রথম রেডিও সার্কেলের সকল মেম্বার্স অ্যান্ড রেডিও সার্কেলের শ্রোতাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ। অ্যান্ড রেডিও সার্কেলেরকে আমি শুভকামনা করছি, আমি শুভ জন্মদিন রেডিও সার্কেল। অনেক অনেক থ্যাংক ইউ। আসলে না ঠিক যখন ছোট ছিলাম তখন বুঝতামই না ফিল্মের বিষয়টা কি বা যারা ফিল্ম স্টার, ওরকম কোনো ইচ্ছা আমার ছিল না। সাডেনলি আর কি যখন বড় হয়ে গেলাম, যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছিলাম, তখন আর কি ইচ্ছা হলো যে ওকে একটু রান মডেলিং করি বা একটু মডেলিং করি। কিন্তু আল্লাহ তাআলা যে খুব তাড়াতাড়ি মানে আমার সাকসেসে এত ভালোভাবে এনে দিবে তার জন্য অবশ্যই আমি কৃতজ্ঞতা জানাই অনন্তকে। ওভাবে ছোটবেলা থেকে ওরকম একটা স্বপ্ন ছিল না। আচ্ছা, ছোটবেলায় আপনার পছন্দের নায়িকা যদি বাংলাদেশের কারো কথা বলা হয়, কার কাছে ভালো লাগতো বা কাকে দেখে মনে হতো যে বাহ চমৎকার অভিনয় করছে? ছোটবেলায় বা বড়বেলার কথাও বলতে পারেন যে কারো অভিনয়টা আসলে আমার ওইভাবে মনে নেই। ছোটবেলায় তো বিটিভিতে ছবি দেখতাম, মানে ওইভাবে মানে বুঝতে পারতাম না, বাট এখন তো আমার কারিনা কাপুরকে খুব ভালো লাগে। আচ্ছা, কারিনাকে অনেক ভালো লাগে। একজন লিখেছে যে আপু এত সুন্দর কিভাবে, আমি সেই গোপন রহস্যের কারণ মানে গোপন রহস্যটা জানতে চাই যে আপু কেন এত সুন্দর। গোপন রহস্য অনন্ত বস। আচ্ছা, গোপন রহস্য হচ্ছে অনন্ত, বা এটা কিন্তু অনেক অনেক রোমান্টিক খুব চমৎকার একটা আনসার ছিল। হতেও পারে, কারণ কি ভাইয়া ও সারাক্ষণ আমার পিছে লেগেই থাকে। মানে আমি যদি একটু মোটা হই, মানে মোটা তো হই না, একটু হলে তুমি মোটা হয়ে যাচ্ছ, খাওয়া কমাও, মানে একজন আরেকজন ইমপ্রুভের জন্য, ভালোর জন্য একজন আরেকজনের সবসময় অনেক হেল্প করা হয়। আচ্ছা, আরেকজন লিখেছে, আকিব লিখেছে, অনন্ত ভাইকে আজকে শুনতে পেরে খুবই ভালো লাগছে, আপনি অনেক ভালো কাজ করছেন এন্ড আশা করি ফিউচারে ভালো কাজ করবেন। ভাইয়ার স্পিড মুভি আমি রোমিও তুমি জুলিয়েট গানটা শুনতে চাই, চমৎকার একটা গানের রিকোয়েস্ট সহ এরকম চমৎকার অনেকগুলো মেইল আছে। যাই হোক, এই মুহূর্তে অনেকগুলো বন্ধুর মাঝখান থেকে আরেকটা প্রশ্ন করবো যে আরেকজন প্রশ্ন করেছে, সে জেনেছে যে আপনি সবগুলো স্টান আপনার মুভিতে যে কঠিন দৃশ্যগুলো করতে হয় সেগুলোতে আপনি নিজেই করেন, সেটা কি সত্যি কিনা সে আপনার মুখ থেকে সেটা শুনতে চেয়েছে। আসলে ব্রাদার, সত্যি তো মুখে বলে প্রমাণ করা যায় না, প্রমাণ হচ্ছে কাজে, যেটা আপনারা মুভিতে অলরেডি দেখেন। যে আপনাদের অবগতির জন্য একটা কথা বলা হচ্ছে যে যদি দেখেন যে কোনো মুভিতে স্লো মোশনের কোনো শট আছে যে হিরোকে দেখা যাচ্ছে, তার মানে এটা হিরো নিজে করবে, সেটা আমি হই অন্য কেউ হোক। আর যখন দেখবেন ব্যাক থেকে দেখানো হচ্ছে অথবা খুব স্পিডে চলে যাচ্ছে, পরে হিরোর একটা সাজেশন থাকবে, ওইটা হিরো না, ওটা ডামি করবে। সো আপনারা আমার ছবিগুলোতে যত হাই রিস্ক অ্যাকশনগুলো দেখেছেন সেটাতে অবশ্যই আমাকে স্লো মোশনে 11 তলা থেকে মারতে মারতে পড়ছি, 4 তলা থেকে গুলি করে আসছি, হুন্ডা দিয়ে জাম করছি, এগুলো কোনোটাই খুব স্পিডি ছিল না, সবগুলো স্লো মোশন শট ছিল এবং আমি নিজেই করেছি, সেটার প্রমাণ আপনারা অলরেডি পেয়ে গেছেন। আমি যতগুলো দেখেছি আমার দেখে তাই মনে হয়েছে, এগুলো আসলে আমার মনে হয় যে দৃশ্যগুলো এত স্লো এবং এত ক্লিয়ার ছিল, সেখানে সন্দেহের কোনো অবকাশ নেই যে এই দৃশ্যগুলোতে আপনি অভিনয় করেছেন। আচ্ছা, দুজনের ব্যাপারে আরো অনেক অনেক মজার মজার কোয়েশ্চেন আছে। মানুষ যাকে ভালোবাসে, যাদেরকে দূর থেকে দেখে, তাদের ব্যাপারে তাদের প্রশ্নের কোনো সীমা থাকে না। তার জন্যই কিন্তু আমরা যারা মিডিয়া হিসেবে কাজ করি, আমরা চাই সবসময় যে দর্শকের সেই ভালোবাসা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার এবং তাদের প্রশ্নগুলো পৌঁছে দেওয়ার। দুজন যে ভালোবাসা, যে সম্পর্ক, সেখানে প্রশ্ন ছিল যে কে কাকে আগে প্রপোজ করেছে। অনেক মজার একটা প্রশ্ন, আর সেই মজার প্রশ্নটা আনসার আমরা দুজনের কাছ থেকে একটু একটু শুনতে পারি। ওকে, সবাই শুনে। আচ্ছা, ওকে। আসলে কি মানে ভালোবাসাটা তো পরে হয়, প্রথমে তো দুজনকে ভালো লাগতে হবে, বুঝতে হবে, দেন একটা রিলেশন হয়।
তো ওকে আমার প্রথমে দেখেই তো খুব ভালো লেগে গেছে আমার, মানে আচ্ছা। কি বলবো, প্রপোজটা আমি নিজেই করেছিলাম আগে। তার মানে আপুর দিক থেকে প্রথমে ভালোবাসা ব্যাপারটা এসেছে। তো সেই সেই মানে চমৎকার মুহূর্তে যখন ভালো লাগলো, আপনার অনুভূতিটা কেমন ছিল? বর্ষাতে এমনিতেই খুব সুন্দর। হ্যাঁ অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই, এতে আমরা সবাই একমত। আমি আসলে ওর সাথে যখন মিশি লাইক এ ফ্রেন্ড, ওকে, এবং আসলে সবাই জানে আমি একজন বিজনেসম্যান। হ্যাঁ অবশ্যই। সবকিছু মিলিয়ে আমার তো খুব বেশি ব্যস্ততা। বর্ষাকে মানে ওইটা অত সময় দিয়ে ভালোবাসা বলবো এই সাহসটা হচ্ছিল না আসলে, কারণ ভালোবাসা বললেই তো সময়টা দিতে হবে গার্লফ্রেন্ড, হ্যাঁ আর গার্লফ্রেন্ডকে সময় না দিলে আবার গার্লফ্রেন্ড উড়েও যেতে পারে, আরেকটা প্রবলেম আছে। অনেক ভয়ের মধ্যে থাকতে হয় যে বাবা ফ্রেন্ড আছি, ভালো আছি, এটাই থাকুক না। আচ্ছা, কিন্তু তারপরে যেটা বর্ষা স্বীকার করলো, বর্ষা যখন বললো, এই আস্তে আস্তে দুইজনের মাঝখানে শুরু হয় আর কি। নেহাল তার নাম। সে অনন্ত ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে, ভাইয়া আপনি তো সিআইপি, সেটা নিয়ে কিছু বলেন। আসলে সিআইপি শোনার জন্য তো অডিয়েন্সটা তেমন ইন্টারেস্ট না, তবে আপনি ইন্টারেস্ট, আপনার জন্য। আচ্ছা, অডিয়েন্সটা তো সবসময় আমাদের মুভি নিয়েই শুনতে চায়। সিআইপি আমি আগেই বলেছি, ছোটবেলা থেকেই আসলে আমার টার্গেটটাই ছিল একজন বিজনেসম্যান হওয়া, এবং তারপরে টার্গেট ছিল বড় বিজনেসম্যান হওয়া। অবশ্যই বড় বিজনেসম্যানের সাথে সাথে ইনোসেন্ট বিজনেসম্যান হওয়া, মানে সততাটা সবচেয়ে বড় যে আমার মধ্যে কাজ করে, এই সততাটা সফলই হলো সিআইপি। ওকে, কারণ একজন যদি বিজনেসম্যান খুব ইনোসেন্ট বিজনেসম্যান থাকে, যার বিজনেসে কলঙ্ক না থাকে, পলিটিক্যাল ইনভলভমেন্ট না থাকে, তারপরে তার বিজনেসে মানে কোনো টাকা পয়সা ব্যাংক থেকে নিয়ে দেউলিয়া হয়ে না যাওয়ার কোনো কাহিনী না থাকে, মানে একটা পেমেন্ট ওডি না থাকে, মানে সব কিছু মিলিয়েই মানে কোনো মামলা থাকতে পারবে না তার নামে। মানে সবচেয়ে সোজা কথা, একটা শিশু বাচ্চা যেমন মায়ের গর্ভে থেকে আসার পরে যেমন পবিত্র থাকে, বিজনেসম্যানটা ঠিক তেমনি ভাবে পবিত্র থাকলে একজন সিআইপি হতে পারে। ওকে, চমৎকার। আর আমি বলবো যে শুধু তার জন্য ইম্পর্টেন্ট না, আরো কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আমি তুলে ধরবো। যেমন এই যে ব্যবসার যে জায়গাটাতে আপনি বলেছেন সৎ কাজ করার প্রতিটা ক্ষেত্রে যদি আমরা বাংলাদেশের সবাই যদি আমরা আমাদের সততাটা ধরে রাখতে পারতাম, তাহলে হয়তো আমাদের দেশ আজকে আরো অনেক বেশি ভালো অবস্থানে থাকতো। ওকে, সেই ব্যাপারে আমি একটু বলি ব্রাদার, আসলে সততা সব কাজেই করা যায়। যেমন আমি যখন প্রথম মুভির কাজ শুরু করি, আমাদের প্যারেন্টস থেকে একটা কথা আসতো যে কোথায় যাচ্ছি, তখন আমি বলতাম আমি ইবাদত করতে যাচ্ছি। তখন এটা মানে ঘাবড়িয়ে যেত, ইবাদত করতে মানে এফডিসিতে। আমি বললাম হ্যাঁ, কারণ ইবাদত তো গাছের তলায় বসে মানুষ নামাজ পড়ে, লঞ্চের ছাদে বসে মানুষ নামাজ পড়ে, প্লেনে উপরে আছে ওইখানে বসে নামাজ পড়া যায়, সিটের মধ্যে বসে বসে নামাজ পড়ে। নামাজ পড়তে তো সব জায়গায় নামাজ পড়া যায়। ইবাদত তো মানুষের নিঃশ্বাসটা বের হবে, নিঃশ্বাসের সাথে আল্লাহ তাআলার নাম বের হবে। শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লে এটাকে ইবাদত বলা হবে, আমি এটাকে বিশ্বাস করি না। আমি বলি আমি সারাদিন সকাল থেকে মানে দিন আমি যেই পর্যন্ত বেড়ে যাব এই পর্যন্ত আমার যতগুলো আওয়ার আমি মানে পৃথিবীতে আল্লাহ আমাকে আয়ু দিয়েছে, আমি যে বাস করব আমার দ্বারা যে খারাপ কাজটা না, এটাই হচ্ছে ইবাদত। এবং আমি যেই কাজটা করব এটার মধ্যে সততা থাকবে, আমি কাউকে ঠকানোর চেষ্টা করব না, কারোর সাথে মানে ছলনাগিরি করব না, কাউকে কথা দিয়ে কথা রাখবো না। এইটা আমি যতই ইবাদত করি না কেন সেটা কিন্তু ইবাদতের খাতায় আল্লাহ তাআলা লিখবেন না। সুতরাং আমি যখন ছবিটা শুরু করি, ছবিতে আপনারা জানেন যে আমি 2008 থেকে কাজ করি, 2010-এ আমার ছবি রিলিজ হয়, এখন 2012 এন্ডিং পজিশনে, নাও ডিসেম্বর। এখন পর্যন্ত আমার ক্যারেক্টার নিয়ে কিন্তু এই ছবিতে কেউ কোনোদিন এই মিডিয়াতে কথা বলতে পারেনি। সুতরাং আমি সব কাজেই সততা, বিজনেস যেমন আমি এই যে কাজ করছি সেটা তো তেমন আমি সততা বজায় রাখার চেষ্টা করি, এবং দিস ইজ দ্য রিয়েলি। এই কারণে আল্লাহ তাআলা আমাকে যেমন ভালোবাসেন, এখন অডিয়েন্সও ভালোবাসেন। যে চমৎকার, আপনার দৃষ্টিভঙ্গিটা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক থ্যাঙ্কস, এবং খুব সুন্দর একটা দৃষ্টিভঙ্গি। অনেক বন্ধুরা লিখছে সেটা হচ্ছে যে তারা অনেকেই সিআইপি হতে চায়, শুধুমাত্র হিরো না। তো সিআইপি হিসেবেও আপনাকে অনেকে ভালোবাসে, সেটা বোঝা গেল। আর আমরা যেটা আপনার মুভিতেও দেখেছি যে আপনি সৎ একজন ব্যবসায়ী বা বিজনেসম্যানের ক্যারেক্টারগুলো করেছেন, সেটা আপনার জীবনের গল্পে অনেকটা ফুটে উঠেছে, বা সেই চরিত্রটা আপনি বাস্তবে নিজে সেটা বুঝতে পারছি, এবং সেটা বুঝতে পেরে অনেক ভালো লাগছে। আচ্ছা, এই মুহূর্তে বলবো যে আপনার কাছে একটা প্রশ্ন, বর্ষাপুর কাছে যে প্রশ্নটা, সেটা হচ্ছে আপনি যতক্ষণ কাজ করেন ততক্ষণ হয়তো একই সাথে যখন কাজ করা হয় তখন কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু একজন আরেকজনকে সময় দেয়া, কে কতটুকু দেয়, মানে বেশি কম, কে কতটুকু বেশি দেওয়ার চেষ্টা করেন, কে কতটুকু কম দেয়? না আসলে
সময় দেওয়ার বিষয়টা তো দুজনকেই এক হতে হবে, কারণ আচ্ছা। ও তো অনেক ব্যস্ত থাকে, অবশ্যই। দেখা যায় অফিসে থাকে। তো ও যখন টাইম পায়, যখন আমাকে সময় দেয়, সেই সময়টাই আমাকে বেছে নিতে হয়। কারণ দেখা যাচ্ছে যে আমার শুটিং থাকলে তো একসাথেই শুটিং দেখা হয়, একসাথেই শুটিং করি, বা তখন বাইরে থাকলে মানে ঢাকার বাইরে থাকলে একসাথে সারাক্ষণই থাকা হয়। একসাথে থাকা, ওকে। And, ঢাকায় থাকলে শুটিং না থাকলে দেখা যাচ্ছে যে ও অফিসে থাকে, অফিস থেকে যখন আসে আমাকে কোথাও ডিনারে নিয়ে যায়, যে ওই Okay. টাইমটা খুব ভালো যায় এই আর কি। বাট খুব একটা সময় পাই না, কারণ হচ্ছে মহা ব্যস্ত আচ্ছা, অনেক ব্যস্ত। তো এই যে দুটো সত্তা একই সাথে কাজ করছে, একজন হচ্ছে অভিনেতা হিসেবে কাজ করছে, আর একটা হচ্ছে একজন সফল ব্যবসায়ী হিসেবে, কোন সত্তাটাকে বেশি ভালোবাসেন নাকি দুটোকেই? দুটোকেই আমার ভালো লাগে। ওর বিজনেসম্যানের জায়গায় ও সাকসেসফুল, ও আচ্ছা। দুবার সিআইপি হলো, এবারও হয়েছে। আর মুভি স্টারের দিক থেকে তো বলবো এটা সবাই জানে, ওর এখন পজিশন যে জায়গাটা, ওর সব দুইটাই আমার খুব ভালো লাগে। ওর স্পিডটা দেখে আমার ভালো লাগে। একজন জিজ্ঞেস করেছে, তার নাম হচ্ছে আলফি সম্ভবত, সে লিখেছে আপু কি রান্না করতে পারেন, আর অনন্ত ভাইয়ের ফেভারিট ডিশ কোনটি? এই দুটি প্রশ্ন। ওকে, উত্তরটা অনন্ত ভাই দিতে। আচ্ছা, ওকে। ওকে, এটা তো মানে এত বড় একটা কোশ্চেন, আচ্ছা, তবে আমি একটু গুছিয়ে বলি ব্যাপার। ওকে, অবশ্যই। বর্ষা তো অনেক সুন্দরী, এভরিবডি নোজ অ্যাবাউট। বর্ষাকে যদি মানুষ দেখে তাহলে কিন্তু ইজিতেই বলে দিতে পারবে যে বর্ষাকেই বোধহয় কেউ খাইয়ে দেয়, মানে আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। ও রান্না করবে কি, মানে শতকরা 90 জনের ধারণাই এটা হবে যে বর্ষা রান্না করবে কি, এত সুন্দর মেয়ে মনে হয় সাজগোজ নিয়ে বেশি ব্যস্ত ব্যস্ত থাকে। থাকে। সুন্দর। আমি বলবো দর্শকদের জানার জন্য বন্ধুগণ, আসলে বর্ষা এত ভালো রাঁধুনি যেটা মানে আপনাদের সারা বাংলাদেশে যদি খাওয়ানো যেত তাহলে বুঝতেন আপনারা। আচ্ছা, কারণ তো খাওয়ার আমি- কোনো ব্যবস্থা করা যায় না? শুনে তো লোভই লাগছে আমার। মানে সব আমি বন্ধুদের মতো করে। নরমালি তো একটু কমই খাই, আচ্ছা। কারণ বডি মানে Maintain ফিগার করতে মেনটেন হয়, করতে হয়। তবে বর্ষার যদি বলি এইটা ভালো, খুব ভালো, ওইটা খারাপ, মানে ওইটা একটু কম ভালো, তাহলে আসলে কোনটা ভালো আমি নিজেই জানি না। ওর সবগুলি ভালো। আচ্ছা, সব। আমি একটা একটা করে বলি। কই মাছ, বাহ, চমৎকার। কই মাছ ছোটবেলা থেকে তো ভাজা খেয়ে আছি নিজেদের বাড়িতে, বাট ও কই মাছ এত সুন্দর করে ভাজার পরে ফার্স্ট ডেতে আমি বললাম যে তুমি এত সুন্দর করে কই মাছ ভাজো তোমার কিভাবে, বয়স কত? গেল এটা। তারপরে সেকেন্ড থিং হচ্ছে ডাল পাক করা, এটা আমাদের ট্রেডিশন, আমরা ডাল খাই। আমি বিলিভ মি, আমি ছোটবেলা থেকে ওর সাথে পরিচয় রাখতাম, তো আমি এত সুন্দর ডাল খাইনি। ওয়াও, ডাল এত ভালো। ওয়াও, মানে অনেক বড় মানে কমপ্লিমেন্ট কিন্তু, অনেক আমি বড় কিন্তু compliment। এই দিক দিয়ে আসতেছি, মানুষ নরমালি বলবে যে ভালো মুরগি পাক, চিকেন পাক করতে পারে, ভালো আচ্ছা। ফিশ পাক করতে, মানে আমি ক্রিটিক্যাল আইটেম গুলো বলছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, মানে খুবই ক্রিটিক্যাল এই আইটেম গুলো। হ্যাঁ, যেগুলো মানে রান্না করা তারপরে একটু হচ্ছে কঠিন। পায়েস পাক করলে আমি মাঝে মাঝে ওকে বলি তোমার পায়েস মানে প্রবাসী বাংলাদেশি যারা বিদেশে আছেন ওদের জন্য পায়েসটা এক্সপোর্ট করে দিই। এক্সপোর্ট করে দিই। মানে এত ভালো পায়েস এই পাকা। রেসিপি আসলে কিন্তু এটা হ্যাঁ। মানে ফুড হ্যাঁ, এক্সপোর্ট মানে করা যেতে পারে। আপনার কয়েকটা আইটেম আছে। হ্যাঁ, আমি সত্যি না, কথা বলছি। ডাল কিন্তু সবাই পাকাতে পারে, বাট হ্যাঁ। এত মজার ডাল কজন পাকাতে পারে? রান্না করতে পারে। তারপরে পায়েসটা কিন্তু সবাই জানে যে চিনি দিয়ে, পানি দিয়ে, চাল দিলে পায়েস হয়ে যাবে, আচ্ছা। বাট এত মজার পায়েস, মানে কি করতে পারে? সবকিছু মিলে আমি বলবো যে ও আসলে খুব ভালো রাঁধে। আচ্ছা, তো এই যে এতগুলো, এখন বর্ষাপুর কাছে যাই, আমি যতটা জানি একজন বাঙালি নারীর অনেক বড় একটা বা ভালো লাগা কাজ করে যে তার ভালোবাসার মানুষটি, তার স্বামী, তার জন্য চমৎকার কিছু রান্না করা। আর সেই স্বামীর মুখে মানে প্রত্যেকটা কমেন্টসে আমি তাকিয়েছিলাম, অনন্ত ভাইয়ের মুখে ভালোবাসা ঝরে পড়ছিল, গলায় কিন্তু ভালোবাসা বোঝা যায়। আমার কাজ হচ্ছে গলা নিয়ে, সো রেডিওতে কথা বলি, আমি কথার মধ্যে ভালোবাসা খুঁজে পেয়েছি। তো আপনার কেমন লাগলো এই কথাগুলো শুনে, যে এত এত প্রশংসা এবং এত ভালোবাসা দিয়ে আপনাকে জানালো যে এত ভালো লাগে? সো কেমন লাগে যখন খেয়ে এত এনজয় করে, তখন আপনি ব্যাপারটা কেমন ভাবে উপভোগ করেন? না, আমার তো ভীষণ ভালো লাগে তখন, কারণ আচ্ছা। ও তো এমনিতেই খুব অল্প খায়, খুবই অল্প Okay. খায়। যখন আমি কিছু রান্না করে নিয়ে দেই, মানে সে বলে যে মানে খাই, যখন ফার্স্ট যতটুকু দিব সে আচ্ছা। খাবে, খাওয়ার পরে বলবো আরেকটু দেই, মুখের দিকে তাকায় বলবে কি আচ্ছা ঠিক আছে আরেকটু দাও। পরে যখন দিব ওইটাও শেষ করা হয় না, আরেকটু দিব, কারো দিব, আমি তো মোটা হয়ে যাবো, মানে এরকম ভালো লাগে, আর আচ্ছা। ভীষণ ভালো লাগে। ওকে, আমার মনে হয় যে এটা দুজনের খাবারের গুণ ছাড়াও আর এরকম অনেক গুণ আছে যেগুলো বেরিয়ে আসবে, কারণ ততটা ভালো হলেই কিন্তু একজন সফল ব্যবসায়ীর মুখ থেকে এই কথাটা এসেছে যে এটা এক্সপোর্ট কোয়ালিটি, এটা এক্সপোর্ট করা যায় দেশের বাইরের মানুষের খাওয়ার জন্য। এবং আমি সরাসরি স্বীকার করে নিচ্ছি আপনাদের সামনে এবং লিসেনারদের সামনে যে বন্ধু, আমি আপনাদের মনের অবস্থা, মুখের অবস্থা এবং জীবের অবস্থা বুঝতে পারছি। আমার নিজেটাও প্রকাশ করছি যে আমি সুযোগ যদি পাই কখনো অবশ্যই খেতে যাব, প্রয়োজনে লাইনে দাঁড়িয়ে খাবো, কিন্তু এরপর খাবো, খেতে চাই। যাই হোক, আরো চমৎকার কিছু প্রশ্ন আছে অনন্ত ভাইয়ের কাছে। আরেকটা হচ্ছে যে আপনার কোনো মুভি কি কখনো 3D হতে পারে, 3D টেকনোলজি? আচ্ছা, মুভি 3D টেকনোলজি, এটা তো বেশ বড় ব্যাপার। হ্যাঁ, অনেক বড়। তবে আমি আসলে আস্তে আস্তে এগোচ্ছি।
আপনারা নিঃস্বার্থ ভালোবাসাতে যে হোয়াট ইজ লাভ এই ছবিটা আপনারা 3D অ্যানিমেশন সং পাবেন ওকে এবং 3D অ্যানিমেশন অনেকগুলো সিকোয়েন্স পাবেন। এটাতে এমনও সিকোয়েন্স দেখা যাবে যে আমি আমার মানে হার্ট বের করে ফেলছি টান দিয়ে। আচ্ছা মানে আপনারা সারা জীবন শুনে আসছেন ছোটবেলা থেকে যে ইভেন তো হাজার 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 বছর ধরে মানুষ শুনে আসছে যে মেয়েদেরকে যখন মানে প্রেমের যে একটা ডায়লগ থাকে, যখন ছ্যাঁকা খাওয়ার যে ডায়লগটা থাকে, তখন ছেলেরা মেয়েদেরকে বলে যে আমি যদি আমার হৃদয় ছিঁড়ে তোমাকে দেখাতে পারতাম তুমি বুঝতে যে আমি তোমাকে কত ভালোবাসি। আর এই ছবিতে দেখবেন অ্যানিমেশন করা কাজ, মানে আমি এরকম চেস্টে এরকম টান দিয়ে মানে আমার হার্ট এরকম করে বের করে ফেলে দিই। হ্যাঁ, মানে এই হার্টে দেখবেন একটা অ্যারো যাচ্ছে, একটা বুলেট যাচ্ছে, একটা বোম ব্লাস্ট হয়ে হার্টটাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই ছবিতে এরকম ভালো ভালো অ্যানিমেশনের কাজ আছে। তারপরে মানে সবচেয়ে বড় কথা যেটা, যদি আমার ব্যাড লাক না হয়, ওকে, ইন্ডিয়াতে এখনো যেই কাজটা করে নাই, যেমন 100% সং 3D অ্যানিমেশন, এটা যেটা আমি করেছি, যেটা ইন্ডিয়ান যারা, যেহেতু আমাদের সব টেকনিশিয়ানই বোম্বের এবং সাউথ ইন্ডিয়ান, ডান্স ডিরেক্টর সাউথ ইন্ডিয়ান, উনি নিজেও স্বীকার করেছেন আমরা এটা যেটা করলাম, এবং গানটা হয়েছে হচ্ছে রামুজি স্টুডিওতে হায়দ্রাবাদে ইন্ডিয়ার। উনি নিজে স্বীকার করেছেন যদি ব্যাড লাক আমাদের না হয়, যদি এই গানের আগে কোনো ইন্ডিয়ান ছবিতে এই ধরনের গান না করা হয়, তাহলে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে থাকবে সেটা। তবে একটা কথা আছে, মানুষ বলতে পারে তাহলে রবটে করলো, সেটা কি? রবটেরটাকে আমি উল্লেখ করতে চাই, রবটেরটা খুব ইজি একটা সং করেছে, যে রজনীকান্ত, ওই যে একই রজনীকান্ত, হাজার হাজার রজনীকান্ত, এগুলো তো খুব ইজি একটা কাজ। যেমন এক রজনীকান্ত হাত উঠাবে, সব কপিগুলো হাত উঠাবে, পাও নাচাবে, এটা খুব ইজি একটা কাজ। আর আমরা যেটা করেছি সেটা হচ্ছে অন্য টাইপের কাজ। যেমন এখানে দেখা যাবে হাজার হাজার বিল্ডিং, 3D অ্যানিমেশন বিল্ডিং, এই বিল্ডিংগুলি আমি ডিস্ট্রয় করে দিচ্ছি। দেখা যাবে হাইওয়ে রোড, যেমন একটা গাড়িতে পাঞ্চ মারছি, এই গাড়িগুলো রোলিং করতে করতে আরেকটা গাড়ি এরকম করে করে শতে গাড়িতে আগুন লেগে যাচ্ছে। মানে খুব বড় বড় টাইপের অ্যানিমেশনের কাজ হচ্ছে, সেটা হচ্ছে গানে। এবং এই গানটা দর্শক আপনাদের জন্য বলতে চাই, সারা জীবন আমরা দেখে এসেছি প্রেমিকা থেকে যদি কোনো কষ্ট পাওয়া হয় তাহলে গানটা অবশ্যই স্যাড হয় এবং চোখে পানি থাকে। আর এই ছবিটা আপনারা অপোজিট দেখবেন যে এটা রক স্টাইলের একটা স্যাড সং হচ্ছে। আচ্ছা, মানে এটা প্রেমিকাকে জিজ্ঞাসা করা হচ্ছে, বিদ্রোহ টাইপের। মানে এটা একটা নতুন একটা দিক এবং নতুন একটা সং, যেটা আমি আসলে দর্শকদেরকে আমরা উপহার দিতে পারবো। সবকিছুতেই আপনার নতুনত্ব আছে। তো নিঃস্বার্থ ভালোবাসার কথা এসেছি। হ্যাঁ আপু, একটা কিছু বলতে চাচ্ছেন? এই গানটার একটু জাস্ট মানে গানের সুরে তোমাকে বলতে বলছিল, জাস্ট কথাগুলো একটু বলো, কথাগুলো। আচ্ছা, গানটা লিখেছি আমি। আর এই নিঃস্বার্থ ভালোবাসার টোটাল ছবিটাই ডিরেকশনে আমি, ছবিটার গল্পটা আমার, ডায়লগগুলো আমার, চিত্রনাট্য হচ্ছে সটকু আহমেদ, শুধু চিত্রনাট্যটা সাজিয়ে দেওয়া। এবং এই গানের কথাটা ছিল হচ্ছে, ওরে হৃদয়হীনা তোকে আর ভাবি না, ছেড়ে যায় এ বুক ছেড়ে, সরি একটু বন্ধু, হ্যাঁ, ছেড়ে যায় এ বুক ছেড়ে, ওরে হৃদয়হীনা তোকে আর ভাবি, ও সরি, ওই ভালো বলতে, প্রতারণার এই আগুন জ্বালিয়ে চলে গেলি মনের এই আকাশ থেকে, বা আকাশ ছুঁয়ে, এরকম কিছু কথাগুলো যে আপনি এত রিয়েলিটি থেকে বলেছেন, সেটা কিন্তু ওই জন্য তুই হোয়াট ইজ লাভ, হোয়াট ইজ লাভ, মানে এটাতে হোয়াট ইজ লাভটাও এস্টাবলিশ করা হয়েছে, যেহেতু হোয়াট ইজ লাভ এটা স্লোগান। আর এই হোয়াট ইজ লাভ, নিঃস্বার্থ ভালোবাসা, এটা কেন রাখা হলো এটা আমি একটু দর্শককে বলি, আপনাদের দর্শকদের বোঝানোর জন্য। নাহলে যদি একটা ছবির নাম হয় নিঃস্বার্থ ভালোবাসা, ইজ অল লাভ, তাহলে হোয়াট ইজ লাভ হলো কেন? এটার কারণটাই দর্শক আপনারা হয়তো কেউ কেউ জানেন যে আমি বোধহয় অন্য আর্টিস্টদের মতন প্রেমের ছবি করে ফেললাম, ড্রামা নিয়ে কাজ করলাম, এত অ্যাকশন ছবি করে। ন দর্শক, এইটাতে বলা হয়েছে নিঃস্বার্থ ভালোবাসা, মানে আমাদের সমাজ, আমাদের ফ্যামিলি, আমাদের প্রতিবেশী, সারা পৃথিবীকে ঘিরেই হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ মানুষের উপকার করবে, এটার নামই নিঃস্বার্থ ভালোবাসা। তাহলে আফগানিস্তানি দখল করে কেন? পশু পাখির মতন মানুষ মারা হচ্ছে, পাকিস্তানে মারা হচ্ছে, তারপরে আপনার ইরাকে মারা হচ্ছে, বিভিন্ন জায়গায়। এই কারণেই আমার ছবিটার নাম হচ্ছে হোয়াট ইজ লাভ। যদি ভালোবাসা এত ইনোসেন্ট হয়, ভালোবাসা এত পবিত্রই হয়, তাহলে মানুষের মধ্যেই ভালোবাসা নিয়ে তাহলে এত গন্ডগোল কেন? এটা কিন্তু একটা ছেলে এবং একটা মেয়ে ভালোবাসার মধ্যেই সীমাবদ্ধ নয়। মানুষের সবার অবগতির জন্য বললাম, বন্ধুগণ আমাকে ভুল বুঝার কোনোই কারণ নাই যে অনন্ত ভাই হঠাৎ করে কেন ভালোবাসায় চলে গেলেন। যে আমি আসলে এটাকে দেশ নিয়ে, সমাজ নিয়ে আমি কিছু
ইয়াং জেনারেশনকে দিতে চাই, যেইটা ছবি দেখলে শুধু ছবির জন্যই নয়, ছবি থেকে কিছু শেখার জন্য, ছবিতে কিছু মেসেজ থাকবে, কিছু ইনফরমেশন থাকবে, এটা আপনার দেশের বক্তব্যটা জন্য, প্রকাশ ইয়াং পাবে। জেনারেশনের জন্য মেসেজ থাকবে। কারণ আমরা জানি যে পৃথিবীতে ইয়াং জেনারেশন হচ্ছে হলো মানে নেক্সট হিরো। আচ্ছা, সেটা হচ্ছে বিজনেস লাইনের হিরো, সেটা হচ্ছে সায়েন্টিফিকের হিরো, যেটা হচ্ছে একটা মুভির হিরো, মানে সবগুলো এনিওয়্যার sector-এই, হিরো। হ্যাঁ, তো সবগুলো নেক্সট জেনারেশন sector-এই ইজ আছে। মোস্ট ইম্পর্টেন্ট। এই জন্য আমি যত কিছুই করি আমার টার্গেটটাই হচ্ছে মানে এডুকেটেড জেনারেশন এবং সর্ব জায়গায় সর্বকালে সবসময় জেনারেশন। আচ্ছা, তো এই মুহূর্তে আপনি যেটা বলছিলেন সেটার পাশাপাশি নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে আরো কিছু প্রশ্ন আছে, যে নিঃস্বার্থ ভালোবাসায় কি আপনাকে রোমান্টিক কোনো চরিত্রে দেখা যাবে কিনা? আর নিঃস্বার্থ ভালোবাসা আসলে আমি মাইসেলফ, মানে যেটা আমার বাস্তবে আছে সেটা হচ্ছে আমি একজন বিজনেসম্যান এবং আমি একজন সুপারস্টার। ওকে, তো এইটা নিয়ে মানে ভ্যারাইটিস ক্যারেক্টারই দেখা যাবে যে একটা আর বিজনেসম্যান অনেকগুলো আপনার অনেকগুলো ভক্তের এই প্রশ্নটা ছিল যে আপনি কি সবসময় অ্যাকশন হিরো হিসেবে কাজ করতে চান, নাকি ভবিষ্যতে আপনাকে তারা খুব মানে একদম রোমান্টিক যে ফিল্মগুলো হয় সেগুলোতে আপনি কাজ করবেন ভবিষ্যতে? 100% রোমান্টিক কোনো ফিল্মে আমি কাজ করতে চাই না। আচ্ছা, কারণ আমি পৃথিবীতে একটা জিনিস বিশ্বাস করি, মানুষের কাজকর্ম করে মানুষকে খেতে হবে। অবশ্যই যে কোনো একটা মেসেজ থাকতে হবে, যে কোনো একটা মিশন থাকতে হবে। গোল থাকতে হবে। লাভ হচ্ছে ভালোবাসা, যেটাকে বলা হয় ভালোবাসা কিন্তু অনেক প্রকার, যেটা আমি আগেই বলে ফেললাম। আর যদি একটা ছেলে মেয়ের যে প্রেমটা বলা হয়, যেটা প্রেম, সেটা কিন্তু একটা জীবনের একটা অংশ মাত্র, এটা কিন্তু ফুল লাইফ না, কিন্তু দিস ইজ পার্ট অফ লাইফ। তো এই পার্ট অফ লাইফের মধ্যে লাইফের যতগুলো ঘটনা থাকবে এর মধ্যে লাভ অবশ্যই জড়িত হয়ে যাবে লাইফে। এটার জন্য কিন্তু আলাদা একটা ছবি বানাতে হবে, আই ডোন্ট বিলিভ দ্যাট। কারণ তাহলে তো পৃথিবীতে এই যে জেমস বন্ড, যেই ছবি এখন আমরা বাংলাদেশি কেন সারা পৃথিবীতে ওয়েট করে জেমস বন্ড দেখতে, ওইটাতে কিন্তু ভালোবাসা অবশ্যই জেমস বন্ডের ছবিতেও আছে, সেটা কিন্তু ছোট্ট একটা পার্ট থাকে। অবশ্যই। এইটার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে মিশনটা কি, এটা হচ্ছে আপনার বক্তব্যটা আপনি যেভাবে প্রকাশ করতে পারছেন সেটাই আপনি সবসময় ফলো করছেন এবং করতে চান। চমৎকার উত্তর। আর এই মুহূর্তে আপুর কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসায় আপনার ক্যারেক্টারটা কিরকম, আপনাকে কিভাবে পাচ্ছে আপনার দর্শকরা? সরি, ও যখন বললো আর কি নিঃস্বার্থ ভালোবাসা সম্পর্কে, এটা সত্যি এখানে অনেক বড় একটা মেসেজ আছে। সেটা হচ্ছে যে যেহেতু এখানে আমি হিরোইনের রোল প্লে করেছি, তো এটা আমাকে দিয়েই বোঝানো হয়েছে। মানে মানে একটা মেয়ে যখন সে একটা মডেলিং করবে বা সে কাজ করতে চায়, সুপারস্টার হতে চায়, তাকে অনেক স্ট্রাগল করতে হয়, অনেক অফিসে যেতে হয়, অনেক দরজা নক করতে হয়। মানে এই জিনিসগুলো তো একটা মানুষের প্রতি নিঃস্বার্থভাবেও হতে পারে, একটা ভালো ব্যবহার দিয়েও তো হতে পারে। তার মানে গিভ এন্ড টেক করে বা অনেক কিছু করে যে নিতে হবে তেমন নয়, সেটা নয়। তো এই ধরনের জিনিস আছে। আর এখানে আমাকে ভ্যারাইটিস রোল করতে হয়েছে। দেখা যাচ্ছে আমি খুব ভদ্র চুপচাপ একটা মেয়ে, আবার এই দেখা যাবে কোনো না কোনো সময় কিছু একটা মানে একটু শয়তান টাইপের লোকরা ঢুকে মানে আমার মাইন্ডটাকে একটু নষ্ট করে দেওয়া ট্রাই করে, বা যখন ওকে নিয়ে কোনো কথা বলে যে না অনন্ত তো ভালো না, এটা না সেটা না, তখন আমি এটা কন্ট্রোল করতে পারি না যে কেন তোমরা ওকে নিয়ে কথা বলো, তোমরা আমাকে নিয়ে বলো বা আমাকে সম্পর্কে জানতে চাও। যখন ওর জিনিসটা বলে তখন আমার মাথায় ঠিক থাকে না, তখন দেখা যাচ্ছে আমি ক্লাবে যাচ্ছি, পার্টিতে যাচ্ছি, ড্রিঙ্কস করছি। মানে সোজা ব্যাপারটা হচ্ছে বসরার যে রোলটা সেটাকে হ্যাপ্রোনাইজ করা হয়। মানে শি ইজ ভেরি ইনোসেন্ট একটা গার্ল, ঢাকা শহরে আসে, মডেলিং করবে, যাই করবে, জীবনে বড় হতে হবে, কিন্তু এই যে মানে এসে যেই একটা চক্রের হাতে পড়ে, সেইখান থেকে যখন বেরিয়ে চলে আসে, অনন্তর সাথে দেখা হয়, কিন্তু তারপরেও যে লুবি মানুষগুলো তার পিছন ছাড়ে না। যেটাকে আমরা বুঝিয়েছি যে একটা মানুষ যতই ভালো হতে চায় কিন্তু তাকে ভালো হতে দেওয়া হয় না, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। মিডিয়াতে যেটা দেখা যায় যে হ্যাপ্রোনাইজটা করা হয় বেশি, আর গডফাদারগুলো বেশি দাঁড়িয়ে যায়, আমি তোমার এটা করে দিব, আমি তোমার ওটা করে দিব। আপনার ঢাকা শহরে একটা মডেল আসলে ধরেন দেখতে যদি মেয়েটি একটু সুন্দর হয়, তাহলে আপনারা দেখবেন যে উইদিন 6 মান্থের মধ্যে তার 10-12টা গডফাদার জন্মে যায়। আমি তোমার এটা করব, ওই ব্যাপারগুলো এই মুভিতে উঠে আসবে, যে পথটা কত কঠিন হয় এবং কত ধরনের বাজে হাতছানি আসে, সেগুলো এই মুভিতে উঠে আসবে। এইগুলো বর্ষা এত সুন্দরভাবে প্লে করছে মুভিতে তার রোলটা, সেটা আমি রিয়েলি প্রাউড ফিল করি। কারণ এই ছবির ডিরেক্টর আমি, কারণ আমি ওর প্রত্যেকটা নিঃশ্বাস পর্যন্ত দেখেছি যে একটা ছবিতে কিন্তু শুধু অভিনয় তো কথা বলাই না, তার মুভমেন্টগুলো, তার এক্সপ্রেশনগুলো, তার ইভেন দো অঙ্গভঙ্গিগুলো, যেটা ও করেছে, যেমন একটা নিঃশ্বাস, যেমন একটা স্যাড নিঃশ্বাসও থাকতে পারে, আবার মানুষের সুখেও কিন্তু একটা নিঃশ্বাস আছে তার মন থেকে, স্বস্তির নিঃশ্বাস থাকে। সবকিছু মিলে আমি যেটা দেখেছি, যেটা মানুষ হলে দেখে মানে এইটুকু আমি হলপ করে বলতে পারি, যদি বাংলাদেশ চলচ্চিত্র বোর্ড, জুরি বোর্ড যদি সঠিকভাবে বিচার করা হয়,
তাহলে 2013-এ বর্ষার যে ছবি রিলিজ হবে এইটাকে মানে কেউ পেরিয়ে যে অন্য কেউ একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে যদি সঠিক বিবেচনা করা হয়, তাহলে আমি বলবো যে বাংলাদেশে যদি সূর্য না উঠে পৃথিবীতে তাও সম্ভব। মানে ওর অনেক বেশি কনফিডেন্ট মানে হ্যাঁ আমার কনফিডেন্ট, কারণ আমি ফুল মুভিটাই এখনো এডিটিং থেকে আসলাম লাস্ট পর্যন্ত, এটা লাস্ট সিকোয়েন্স পর্যন্ত আমি আসলাম। মানে এইখানে আমি দেখেছি যে ওর অভিনয়ের ইমপ্রুভমেন্ট আর বলবো না, অভিনয়ের যে গভীরতাটা সেই জায়গায় ও পৌঁছে গিয়ে অনেক চমৎকার এই আত্মবিশ্বাস, এবং আমরা নিজেরাও বিশ্বাস রাখলাম সকল ভক্তদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, যেন ইনশাআল্লাহ এই বিশ্বাসটা সত্যি হয় এবং আপু তার এত চমৎকার কাজের স্বীকৃতিটা অবশ্যই পায়। আচ্ছা, মানুষ এই মুভির গল্প শুনতে শুনতে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে, রীতিমতো চিল্লিয়ে চিল্লিয়ে মানে চিল্লাচিল্লি করে করে লিখছে, সেটা হচ্ছে কবে রিলিজ হবে এই নিঃস্বার্থ ভালোবাসা। ওকে বন্ধুগণ, রিলিজ তো আসলে আমাদের ছবিগুলো তো আসলে বিভিন্ন জায়গায় পোস্ট প্রোডাকশন হয়, আপনারা জানেন যে আমার ছবিগুলোতে প্রচুর ভিজুয়াল এফেক্ট থাকে, কাজ করা হয়, মানে গ্রাফিক্সের কাজগুলো এতই বেশি থাকে, আর নিঃস্বার্থ ভালোবাসাতে আসলে আরো বেশি, মোস্ট ওয়েলকামের তো নিঃস্বার্থ ভালোবাসাতে বেশি গ্রাফিক্স ওয়ার্ক। এই গ্রাফিক্স ওয়ার্কটা আমরা করছি একটা জার্মানি কোম্পানিতে কল সিলভার লাইন। তারপরে যেটা নাকি ভিজুয়াল এফেক্ট যেটা নাকি সাউন্ডের কাজগুলো এবং যে ভিজুয়াল এফেক্ট গুলো, গুলির শব্দ বলে না, একটা এগুলি করা হচ্ছে বোম্বে, যেখানে একটা টাইগার বা বডিগার্ড যেই প্রোডাকশনে করতো একই কোম্পানিতে একই টেকনিশিয়ান। আর বাকি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক করছে ভ্যাঙ্কাটাস, যেটা মানে ইন্ডিয়াতে নাম্বার 1 মিউজিক বলা যায় ভ্যাঙ্কাটাসকে, ওনারা করছেন। ওয়ার্ল্ড আসলে এত জায়গা থেকে পোস্ট প্রোডাকশন করাই তো সমস্ত মিলে একত্রে করতে আমাদের দেরি হয়ে যায়, নর্মালি 5-6 মান্থ লেগে যায় শুধু পোস্ট প্রোডাকশন করতে। তা আমরা আশা করতেছিলাম যে যদি আমাদের মুভিটা ডিসেম্বরের মধ্যে আমাদের হাতে পেয়ে যাই, তাহলে অবশ্যই ভ্যালেন্টাইন ডেতে আমরা রিলিজ করব, এই পর্যন্ত আশা আছে। বাকিটা এখন নির্ভর করছে আসলে পোস্ট প্রোডাকশনের উপরে। আচ্ছা, এই ব্যাপারে এই জায়গায় একটু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করতে চাই। এই যে আমরা শুনছি আপনার প্রত্যেকটা মুভিতে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কারিগরি সহযোগিতা নিচ্ছি ফিল্ম করার জন্য দেশের বাইরের মানুষ থেকে। তো আপনি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিচ্ছেন চমৎকার কিছু কাজ, চমৎকার কিছু মুভি। সেই সাথে বাংলাদেশে এই ধরনের টেকনিশিয়ান বা এই মানের কাজ করার জন্য আপনার কি মনে হয় যে কোনো ধরনের ইনস্টিটিউট বা যারা কাজ করছে তাদেরকে কোনোভাবে এই ধরনের শিক্ষা দিয়ে আমরা যেন স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠে আমাদের বাংলাদেশ? আমার প্রশ্নটা এই জায়গা থেকে যে এটা কি করা যায়, এই ব্যাপারে আপনার চিন্তা কি, যে আমরা সব কাজ বাংলাদেশে করব এবং কোয়ালিটি তাদের চেয়ে বেটার হবে এবং তাদের মতো হবে? আপনার আত্মবিশ্বাস বা ড্রিমে এই ধরনের কি আছে? আসলে আমি একটা কথা বলি, মানে তাদের চেয়ে বেটার হবে এইটা এখন আমি চিন্তা করি না। আচ্ছা, অন্তত তাদের মতো বা কি করা যায় আমাদের এইভাবে ডেভেলপ করার জন্য। জি, স্টেশন এখানে কিন্তু প্রচুর এডুকেটেড ছেলে মেয়ে কাজ করছে। জি অবশ্যই। আমাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে ওইখানে আপনারা এরকম পাবেন না, একটু কম, মানে খুবই মানে এডুকেটেড ছেলে মেয়ে খুবই কম কাজ করছে ওইখানে। যারা টেকনিশিয়ান আছে তারা কিন্তু খুবই মানে আমি বলবো যে ওইখানে এডুকেটেড পিপল ইজ ভেরি লো। ওই জায়গাটা ডেভেলপ করতে হলে আসলে অনেক বড় একটা পদক্ষেপ দরকার, যেটা আমি করছি। আমি যেটা করছি সেটা এইভাবে করছি। আসলে আমাদের এটা তো সার্কেল, যেমন আপনার রেডিও সার্কেল, সার্কেল মিন্স বৃত্ত। এই বৃত্ত থেকে যেটা শিখা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আজ থেকে 50 ইয়ার্স আগে যে টেকনোলজি ছিল টিল টুডে সেম টেকনোলজি। ধরেন একজন ক্যামেরাম্যান ছিল, তার একজন অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান হয়েছেন, তারপরে তার অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান হয়েছেন, একজন ডিরেক্টর তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আফটার 50 ইয়ার্স। তো এখানে শিক্ষাটা কিন্তু একটা সার্কেল থেকে, তারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যে টেকনোলজি সেটার সাথে সম্পূর্ণভাবে তারা অপরিচিত, এবং ওয়ার্ল্ড ওয়াইড যে মানে ইকুইপমেন্ট গুলো আছে এটার সাথে তারা 100% অপরিচিত। আমি কি করি, যেমন আমি একজন টেকনিশিয়ান, ধরেন আমি ক্যামেরাম্যান নিলাম রোবটের তাইগুকে, রোবটের টপ ক্যামেরাম্যান, রোবটে 5 ক্যামেরাম্যান কাজ করে, 5 জনের মধ্যে তাইগু হচ্ছে টপ ক্যামেরাম্যান, যে নাকি আমার নিঃস্বার্থ ভালোবাসা এবং মোস্ট ওয়েলকাম কাজ করেছে এবং মোস্ট ওয়েলকাম 2তেও কাজ করবে। তা এখন আমি ওনাদের সাথে কি করতে চাই, আমি কি করেছি, তাইগুর সাথে তাইগুর অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসছে একজন, আমি আমাদের দেশ থেকে আবার দিছি 2 জন ক্যামেরাম্যান তার সাথে। ইভেন তো বাংলাদেশের সবচেয়ে বড় ক্যামেরাম্যান যে মাহফুজ ভাই, ডিওপি যাকে বলা হয়, মাহফুজুর রহমান, উনিও তাইগুর সাথে কাজ করেছেন। মাহফুজ ভাই নিজেও স্বীকার করেছেন যে আসলে আমরা শুধু একটা বৃত্ত থেকেই কাজ শিখার। এই যে তাইগু আজকে এখানে যেই কাজটা দেখালো, আজ এই 40 বছর আমার ক্যামেরাম্যান লাইফ, 35 বছর আমি এখনো দেখি। আমি এইভাবে করে ট্রেন আপ করার চেষ্টা করছি। আমি কি করি, ভালো লাগলো, আমি আরো কাজ করি। যেমন আমি সাউথ ইন্ডিয়া থেকে ডান্স ডিরেক্টর নিলাম, আমি আবার বাংলাদেশের ডান্স ডিরেক্টরকে সাথে রাখি। সাউথ ইন্ডিয়া থেকে ক্যামেরাম্যান নিলাম, রাখি। একজন ফাইট ডিরেক্টর সাউথ থেকে নিলাম বা থাইল্যান্ড থেকে নিলাম,
বাংলাদেশ থেকে রাখি। এইভাবে করে আমি চেষ্টা করছি যে এটাকে একটা মানে ডেভেলপমেন্ট করা যায়। আসলে যেটা আমি প্রথমেই বলেছিলাম আমার শৈশবকাল, সেটাতেই আমি বলেছিলাম যে এটা আসলে আমার একটা স্বপ্ন ছিল যে আমি যে বাংলাদেশি ছবি কখন দেখব বিদেশে থেকে বাংলাদেশের কালচারটা। আর সেই প্রশ্নটা আজকে আপনি আমাকে করলেন, থ্যাংক ইউ আপনাকে। আমি আসলে দ্য সার্চ যখন 2010-এ রিলিজ হয় তখন আপনার অনেক দেশ থেকে দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইতালি, তারপরে হচ্ছে ইংল্যান্ড, আমেরিকা, সব জায়গার দেশ থেকে কিন্তু কন্ট্যাক্ট আসে আমাদের কাছে যে এই ছবিগুলো তারা বিদেশে বসে দেখতে চায়। তখন আমাদের দেশে একটা প্রবলেম ছিল কি, ওই যে আপনারা অনেক সময় খবরের কাগজে দেখে থাকেন যে এই ছবিটা এখন ওই দেশে প্রদর্শনী হচ্ছে। দিস ইজ একটা নর্মাল একটা কাজকর্ম। এটা ধরেন আপনি আপনার বগলতলায় করে ব্রিফকেসে করে আপনি একটা ডিভিডি নিয়ে গেলেন বা ওইখানে নিয়ে দেখালেন, এটা একটা সাধারণ কাজ। এটা নিয়ে পেপারে আসতে হবে নট নেসেসারি। এটা কেউ কেউ শখ করে দেয় আর যে আমার এই ছবিটা এখানে চলবে, এটা জাস্ট একটা শখের কথা। এটা কিন্তু ইন্টারন্যাশনালি এটা রিলিজ না অফিসিয়ালি। আর আমি যেটা করছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনালি রিলিজ করব, এইটার ব্যাপারে আমি কাজ করছি। এখন একটা ইউকের কোম্পানি যারা আপনার ইন্ডিয়ান মুভি ডিস্ট্রিবিউট করেন ইংল্যান্ডে, সেই কোম্পানি অলরেডি এখন আমাদের দেশে, তারা একমাত্র আমার জন্য ইংল্যান্ড থেকে আসা। সেটা হচ্ছে এখন ইংল্যান্ডে অনন্ত এবং বর্ষা, এই দুটো নাম এখন মনে হয় ইংল্যান্ডে যারা প্রবাসী বাংলাদেশি আছেন, যারা হয়তো খুব বেশি বয়স হয়ে গিয়েছেন তারা ছাড়া কারো মানে নিয়ে কেউ আলাপ করেন এরকম লোক খুব কম পাওয়া যাবে এখন ইয়াং জেনারেশন। তাদের খুব রিকোয়েস্ট যে বাংলাদেশি ছবি তোমরা ইম্পোর্ট করো, যারা ইন্ডিয়ান ছবি ইম্পোর্ট করে ডিস্ট্রিবিউট করে তাদের ওইখানে যে শত শত বাঙালিরা যে রিকোয়েস্ট করেছে এরকম অনন্ত সাহেবের ছবি, মানে অনন্ত সাহেবের ছবিগুলো ইম্পোর্ট করো ইউকে, আমরা এখানে দেখতে চাই। ধরেন সিনেপ্লেক্স গুলোতে, নট ওই যে কারো একটা ছোট ক্লাবে যে প্রদর্শনী করা, নট লাইক দ্যাট। এইটা নিয়ে অলরেডি উই ডিড এগ্রিমেন্ট, এটা যেটা আপনাদেরকেও আমরা দাওয়াত দিব কিছুদিনের মধ্যেই, যে আমরা এগ্রিমেন্ট সাইন করব। সেটা একটা প্রেস কনফারেন্সও হবে এবং তারা আমাদের কথা ছিল যে জানুয়ারিতে আমাদের ছবি রিলিজ হবে মোস্ট ওয়েলকাম ওইখানে, এবং বড় বড় সিনেপ্লেক্সগুলোতে, ওটা ওই ছোট একটা কোনো জায়গায় না। এটা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা, এটা বড় একটা ব্যাপার। আর সবচেয়ে বড় ব্যাপার যে বাঙালি যারা আছেন তাদের একটা গর্ব করার ব্যাপার যে আমরা যেই সিনেপ্লেক্সগুলোতে যে হলিউড মুভি দেখি, বলিউড মুভি দেখি, সেইখানে এখন আমাদের দেশের মুভি দেখবো, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। একটা সিনেপ্লেক্সে গেলে ওইখানে কিন্তু বাংলাদেশের মুভি জায়গা পাওয়া, এটা কিন্তু ছোট একটা ব্যাপার। আজকের মতো আমরা তিনজন এই চমৎকার আড্ডা থেকে বিদায় নিচ্ছি। অনেক ভালো থাকুন সুস্থ। যখন কাউকে ভালো রাখবেন তখন অবশ্যই ভালো থাকবেন, থিওরিটা নিশ্চয়ই মনে আছে, তো ভোলার কোনো কারণ নেই। ভালো থাকুন, মিলেমিশে সবসময় রেডিও সাইকেল ভিডিও.com এর সাথে।